প্রণাম মহারাজ। এক জায়গায় নেতাজিকে মানে রাজনৈতিক অঙ্গনে তার শত্রুদের মধ্যে কেউ কেউ বলতো ব্যঙ্গ করে, অভিজাত কুলতিলক কখনো সত্যি দেশসেবক হতে পারে? সত্যি দেশসেবক তো মহাত্মাজি। সুভাষ একথা শুনে হেসে বলেছিল, মনে আছে, ওদের কথা কি আমি গ্রাহ্য করি দিলীপ? জগতে সর্বত্রই অভিজাতরাই প্রথম এগিয়ে এসেছে দুর্গতদের তুলতে। আমাদের দেশে সাজাত্যের প্রথম মন্ত্র উচ্চারিত হয়েছিল কাদের মুখে শুনি? বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল। এদের মধ্যে কোন মানুষটি ছিলেন শ্রমিক, চাষা, মজুরদের স্বজাতি? বলবে আমাকে? এই যে কথাটা উনি বললেন যে অভিজাতরাই সবসময় এগিয়ে এসেছেন দুর্গতদের তুলতে, এই কথাটার মানে কি? এটাই বলতে চাইছি। আমি এই জন্য সবসময় বলে থাকি আপনাদেরকে, বই পড়তে গেলে কনটেক্সট পড়তে হবে। তার থেকেও বড় কথা, যিনি বলছেন তার যে অবস্থান সেই সময় কালের প্রেক্ষিতে সেটা দেখতে হবে। দুটো কথা, একটা কথা সেটা একটা কনটেক্সচুয়াল কথা, একটা কথার প্রেক্ষিতে এই কথাটা এসেছে। গরিবরাই সবসময় কি দেশকে তুলেছে, মাসে সেই কথা বলছে। এই যে ধাঁচের কথা, এটা কিন্তু মানে সাধারণ জনসাধারণ সবসময় বলে থাকে, যে কোনো ক্ষেত্রে বলে থাকে। কারণ নেগেটিভ জিনিস দেখা এটা একটা মনের খুব উপরি প্যাটার্ন। ফলে যখন ভিড় কথা বলে, যে কোনো জিনিসেই ভিড় একটা অবজেকশন তোলেই, যে কোনো জিনিসে, সে কোনো পজিটিভ পরিবর্তন হোক, কোনো নেগেটিভ পরিবর্তন হোক। কারণ মন ইকুয়াল টু শব্দ, কথা বলতে চায়। তো যে কোনো জিনিস নিয়ে মন কথা বলতে শুরু করে। এটা যদি খুব কোনো একটা গরিব কেউ করতো, কন্ট্রারি আরেকটা কথা আসতো যে ও কি বুঝবে, ও জীবন কি দেখেছে, ও তো পড়াশোনাই করেনি। গিয়ে দেখো সুভাষচন্দ্র বসুর মতো একজনকে যারা লেখাপড়া করেছে, ওরাম বিদ্বান যদি হয় তাহলে আমি মানি। ঠিক আছে, স্বামী বিবেকানন্দকে তো ফরেনে গিয়ে প্রমাণ করতে হলো যে তিনি অভিজাত কুলতিলক। তার বিদ্যা বুদ্ধি কম তো ছিল না, কিন্তু সেটা তো ভারত রিকগনিশন দেয়নি। তাকে গিয়ে ইংরেজদের মুখ থেকে ইয়েস আনতে হলো। ঠিক আছে, তো সব রকম আছে। ঠিক আছে, ভারতের যে সনাতন প্রেক্ষাপট, তাতে কিন্তু এটা কখনো দেখা হয়নি যে সে কোন বংশের বা তার অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি কি, এর উপর ভিত্তি করে কিন্তু সমাজকে লিড দেওয়া বা কোনো ট্রু চেঞ্জ আনা বা কোনো প্রজ্ঞা লাভ করা, এটা থাকেনি। সব রকম বিবাহিত, অবিবাহিত, পুরুষ, স্ত্রী, বৃদ্ধ, যুবা, হ্যাঁ, প্রজ্ঞার পূজা সবসময় এখানে হয়েছে। ফলে যে মাসেস যেই কথাটা বলছে, এই কথা চলতেই থাকে। এমন কোনো মহাপুরুষ নেই যাকে নিয়ে এরকম কথা ওঠেনি। ঠিক আছে, তো এই জায়গাটা থাকেই। আমরা আমাদের সংসারের মধ্যে সামান্য অর্থতেও দেখবো যে এরকম কথা ওঠে। যাই করছি তাতেই দেখছি কিছু কথা উঠছে, আপনারা বলেন না? তো মানেটা কি? এই কথা ওঠা মনের ধর্ম, কথা উঠবে, কেবলমাত্র কথা রবে, গান করে বলতে হলো। তো এই জায়গা তো আছে, এটা মাসেসের দিক থেকে। এবারে নেতাজি যে কথাটি বলছেন, এই জায়গাটা কিন্তু একটা হাফ বায়াসড কথা। একটা কথাকে দাঁড় করাতে বা তার বিরোধ করতে গিয়ে একটা কথার উপর এমফাসাইজ করা হয়েছে। তো এই কথাটাকে যদি আমরা ধরে নিই যে অভিজাতরাই সব কিছু করেছে, তা ঠিক হয় না। তখন রামপ্রসাদকে অস্বীকার করতে হবে। হ্যাঁ, আমাদের স্বাধীনতা সংগ্রামীর মধ্যে অনেকেই আছে যারা খেতে পায়নি। মাতঙ্গিনী হাজরাকে কি বলবেন, কোন অভিজাত বংশ থেকে উনি এসেছিলেন? এরকম হাজার হাজার আছে। আবার শিবাজিকে দেখা যাবে সেরকম অভিজাত বংশ থেকে তিনি এসে কাজ করছেন। এরকম হাজার হাজার যোদ্ধা বিভিন্ন স্তরের জীবনের, হ্যাঁ, এমন অনেককে দেখবেন যারা বিজ্ঞানে রিসার্চের দিকে যারা কাজ করেছে বা বিজ্ঞানের বিভিন্ন ইনভেনশন এনেছে, তার মধ্যে অনেকে অভিজাত বংশীয়। আবার কাউকে দেখা যাবে তারা খেতে পায়নি, তার মধ্যে কিছু আবিষ্কার করেছে। বিদ্যাসাগরকে কি বলবেন? তো এটাও তো সমাজকে পথ দেখিয়েছে। তো এই কথাটি কেন বললেন অভিজাত বিষয়? আমরা কি হয়ে যায় মাসেসের স্বভাবেই যে সে, এই জন্য বলা হয় যে মাসেস হলো কি বলুন তো, মাসেস কাকে বলে? মাসেস তাকে বলা হয় যখন মানুষের মধ্যে এক প্রকৃতির প্রভাব চলে, তাকে জনসাধারণ বা সাধারণ বলা হয়। যখন যেটা এলো তখন সেটাকে নিয়ে লেগে গেল। ফলে এর মধ্যে অভিজাত কথাটার মধ্যে অভিজাত বর্গীয়দের দ্বারাই হবে এমন একটা কথা সে খুঁজে নেবে। কিন্তু নেতাজি যখন এই কথাটি বলছেন, তখন উনি ওই কথাটিকে ভাঙতেই কথাটি বলছেন যে কি বলছো যে দরিদ্র হতেই হবে, তা নয়। কিন্তু এটা একটা খুব কনটেক্সটে দাঁড়িয়ে উনি কথাটিকে ফেলে দিলেন।
তো আমরা যখন বই পড়বো আমাদের কিন্তু এটা বুঝতে হবে যে এই কথাটিকে মাসেস নিয়ে নেয় কিভাবে। দেখেছো, নেতাজির মতো লোক বলেছে অভিজাত বংশীয় কেউ না হলে তিনি মানুষ দুঃখ দুর্দশা নিবারণের জন্য অ্যাক্টিভ কিছু করতে পারে না। তাহলে আমরা ক্রাইটেরিয়া কি করে ফেলাম, একজন মাস্ট বি একটা খুব ল্যাভিশলি তার জীবন হতে হবে, সেই জীবন থেকে সে আসছে। কিন্তু এরম তো হাজারো উদাহরণ আছে, তা নয়। তো নেতাজি এই কথাটি কেন বললেন? এটা একটা প্রেক্ষিতে কথা ছিল, একটা স্থান কাল ব্যক্তির প্রেক্ষিতে উনি কথাটি বলেছেন। এই জন্য আমি বলি যে আজকাল অনেকে বলতে শুরু করেছে যে গ্রন্থ পড়ে এগিয়েও না, কারণ যে গ্রন্থের মধ্যে যে জার্নি ওটা একটা ধারায় চলছে সব কিছুতে, আধ্যাত্মিক অন্য কিছুতে। ফলে গ্রন্থের যে পাঠক সে যদি নিজের ব্যক্তিত্বকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে ওই গ্রন্থর ময় না হয়ে যেতে পারে, সে ধরতে পারবে না যে কি বলা হলো। সে তার ব্যক্তিত্বের রং লাগাবে এবং যেই সৌন্দর্য গ্রন্থ দিতে পারতো সেটা না দিয়ে সেটা কিন্তু ব্যক্তি সৌন্দর্য হয়ে যাবে, তার মতো ইন্টারপ্রিটেশন হয়ে যাবে। তো এই জায়গাগুলো কিন্তু খুব বই পড়তে গেলে বা কারোকে শুনতে গেলে, আমাকে অনেকে শুনছে খুব অ্যালার্টলি, আপনি তো আমাকে এসে বলো আপনি তো ওখানে এরকম কথা বলেছিলেন, তুমি দাঁড়াও, সামনে কে ছিল, যেই ব্যক্তি বসেছিল সেই ব্যক্তিকে আমি 12 থেকে 14 বার দেখেছি, তার মেন্টাল টেন্ডেন্সি আমি জানি। সেই জন্য আমি বলি তুমি তোমার কথা বলো, তুমি তোমার কথা বলো। আরেকটা ব্যাপার যেটা মনে হয়েছে যে এই কথাটা বলছেন সুভাষচন্দ্র কোন সময়, যখন তিনি একজন ছাত্র, মানে সদ্য তরুণ একটি মানুষ তার আরেকটা তরুণ বন্ধুকে বলছেন, এবং তিনি ছিলেন অত্যন্ত ভালো ডিবেট করতেন উনি সুভাষচন্দ্র। তো যুক্তি তর্ক, একটা পাল্টা যুক্তির বিপক্ষে আরেকটা যুক্তি সাজাতে তিনি খুব দক্ষ ছিলেন। তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে বন্ধু যখন এই কথাটা বললেন যে তোমাকে শত্রুপক্ষেরা এই কথাটা বলছে, ততক্ষণ সঙ্গে সঙ্গে তিনি পাল্টা যুক্তি এটাই দিলেন, সেটা তার তার্কিক স্বভাব অনুযায়ী তিনি দিলেন। সবসময় যে সেটা একেবারে সত্য, খাঁটি সত্য কথা সেভাবে ধরলেও চলবে না, এটা তৎকালীন নেতাজির বয়সোচিত একটা যুক্তি। হ্যাঁ, বয়সোচিত একটা ব্যাপার আছে, কিন্তু যখন নেতাজির কেউ ফ্যান হবে তখন তো সেই বয়সটা মানতে চাইবে না। এই একটু আমি একটা কথা হচ্ছিল যে প্রত্যেকটা জীবন ট্রায়াল এররের মধ্যে দিয়ে এগায়, কিন্তু কোনো একজন যদি কোনো আইকন হয়ে যায় তার ট্রায়াল এররকে লোকে কিন্তু দেখে না, সে দেখে তিনি যা করেছেন তাই ঠিক। সে যে ভুল তা না, তার মধ্যে সৌন্দর্য কি, তিনি একটা কনস্ট্যান্ট যাত্রার মধ্যে নিজেকে মডিফাই করতে করতে এগোচ্ছেন এবং প্রত্যেকের তাই, এটা দেখা হয় না। উনি বলেছেন মানে একদম পাথর কি লাকির হয়ে গেল একদম। তো এই জায়গাগুলোকে খুব, তার মানে বোঝাই যাচ্ছে আমাদের পাঠক হতে গেলে খুব সজাগ আর সচেতন হতে হবে, দেখতে হবে প্রত্যেকটা জিনিস দাঁড়িয়ে যে কোন জায়গাতে কি কথা বলা হচ্ছে, একই রেশনাল একজন রিডার বলে। না হলে ওই ঠাকুর বলতেন শ্রীরামকৃষ্ণ, গ্রন্থ গ্রন্থি হয়ে যায়, মাথায় কনসেপ্ট হয়ে যায় গ্রন্থির মতো, যে এরম বলা হয়েছে, আমার গুরু এমন বলেছেন, আমার আইকন এরকম বলেন। দেখতে হবে যে তরুণ, আমি যেমন স্বামীজির ক্ষেত্রে বলি, তরুণ নরেন্দ্রনাথের যে কথা ওটাকে কোট করে দিলে কিন্তু স্বামী বিবেকানন্দের সাথে ক্ল্যাশ অনেক জায়গাতে লেগে যাবে, বা আমরা ধারণা করতে পারবো না ওই যাত্রাকে। কিন্তু যখন বীরেশ্বর শিব বানিয়ে দেওয়া হয়, নেতাজির ফলোয়াররা হয়তো সেভাবে বানিয়ে দেবো নাকি, উনি যা বলছেন সেটাই ঠিক। তো এই জায়গাটা দেখতে হবে, এটা খুব সৌন্দর্য যে ফুলটি ফুটেছেও বটে, ফুলটি কোমলও বটে, ওকে সামলাতেও হবে বটে, ও ম্যাচিওরও বটে। তো এই দুটো জিনিসকে দেখে চলতে হয়।